হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর এবং চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন, যেটার পরিচ্ছেদ 4.12 সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আজকে করাবো লাস্ট পরিচ্ছেদ 4.13 টু 4.14 এবং পেজ নাম্বার হচ্ছে 338। ঠিক আছে, নতুন বইয়ের। তো চলো, যারা স্টার্ট করি, আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখে নিও, নাহলে কিন্তু তোমাদের জন্যই মুশকিল হবে এই চ্যাপ্টারটা, মানে লাস্ট কোশ্চেন আনসারগুলো করা। 69 বলেছে ফ্রেমির লবণ। আচ্ছা, ফ্রেমির লবণ দিয়ে দিয়েছে। ফ্রেমির লবণের সংকেত হচ্ছে KHF2, যার নাম কি পটাশিয়াম বাইফ্লুরাইড। ঠিক আছে, বা পটাশিয়াম হাইড্রোজেন ফ্লোরাইড, অনেক কিছুই বলতে পারো। পটাশিয়াম বাইফ্লুরাইড और पोटाशियम हाइड्रोजन फ्लोराइड। ঠিক আছে, এর নাম বলেছে, এর অস্তিত্ব আছে। ঠিক আছে, এর অস্তিত্ব আছে, কিন্তু তার কারণ কি, কেন এর অস্তিত্ব আছে সেটা আমাদের জানতে হবে। অপশন এ বলেছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, শর্টে লিখে দিচ্ছি। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিংটা কি আগে সেটা জানো। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিংকে ইংলিশে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, এবার তোমরা এইভাবে মনে রাখতে পারো, ইন্টার স্কুল কম্পিটিশন তো তোমরা শুনেছো, ইন্টার স্কুল কম্পিটিশন। ঠিক আছে, তো সেখানে কি হয়, দুটো আলাদা আলাদা স্কুলের মধ্যে কম্পিটিশন হয়। ঠিক আছে, তো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিংটা ঠিক তেমনই, দুটো আলাদা আলাদা অণুর মধ্যে যে বন্ধন হবে সেটাকে আমি কি বলবো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এবার চলো দেখে নিই, এই ফ্রেমির লবণের মধ্যে কি সেটা হয়। KHF2 কে যখন আমরা ভাঙবো, এক মিনিট, KHF2 কে যখন আমরা ভাঙবো তখন আমরা পাবো K প্লাস প্লাস HF2 মাইনাস, এটা পাই। এবার যখন HF2 মাইনাস পাই, তার বন্ডিং, হাইড্রোজেন বন্ডিংটা কেমন হয় সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে HF আর এই হচ্ছে F মাইনাস। এই ফ্লুরিনের কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি আছে, এবং এর কি আছে, ডেল্টা পজিটিভ। আর এ যেহেতু নিজের দিকে ইলেকট্রনটা আনে, তো এ ডেল্টা নেগেটিভ, তাই জন্য এদের মধ্যে কি হয়, হাইড্রোজেন বন্ডিং হয়। কিন্তু এটা কেমন টাইপের হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, কারণ দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে হয়েছে। যদি একটার মধ্যেই হতো তাহলে সেটাকে কি বলতাম আমরা, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সেটা কেমন হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা, এক মিনিট, আমার মোছানোটা কোথায় এত পেয়েছে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কেমন হয় সেটা তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ধরো সাপোজ আমি অর্থো নাইট্রোফেনল নিলাম। ঠিক আছে, আর এই যে N ডাবল বন্ড O বন্ড অফ O মাইনাস, এটা নিলাম। আর এখানটায় N এর মাথায় হয় প্লাস চার্জ, তো এদের দুজনের মধ্যে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। আর এটাকে আমরা কি বলবো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, কারণ এর নাম তো এক, যৌগ তো আমি একটাই নিয়েছি, অর্থো নাইট্রোফেনল, এটা নিয়েছি, কিন্তু এর তো আর কোনো যৌগের প্রয়োজন হচ্ছে না, এদের নিজের সাথেই নিজের হচ্ছে, তাই সেটাকে আমি কি বলবো, ইন্ট্রামলিকুলার বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং।
ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে এটা? অপশান এ। আর অপশান সি বলেছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তোমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সকলেই আশা করি পড়েছো আগের চ্যাপ্টারে, যে ওখানে কি ছিল? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে? যে দুটো মৌল কাছাকাছি এলে তারা যে মিনিমাম আকর্ষণ বল অনুভব করে সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। তো সেটা তো হবেই না এখানে, ঠিক আছে। তাই আমাদের সঠিক উত্তর কি হয়েছে? অপশান এ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 70। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 70 কি বলেছে। কোনটির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়? ঠিক আছে, তো চলো অপশনগুলো লিখে নিই। হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য সবচেয়ে কম, তার জন্য আমাদের কি জানতে হবে? যে কোনটার মধ্যে কি মৌল আছে, সেটার মধ্যে কি আমাদের যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা কোনটা আছে এবং সবচাইতে বেশি ইলেকট্রোনেগেটিভিটি যার সেই মৌলটা আছে কি নেই সেগুলো আমাদের দেখতে হবে। কারণ কি, যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত কি করতে পারবে? এরা নিজের দিকে আকর্ষণ করবে, আর যার কারণে আকর্ষণ করার ফলে এদের মধ্যে বন্ধন দৈর্ঘ্য কী হবে? হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যে অপশান এ আছে সেই অপশান এতে কি আছে? একটা নাইট্রোজেন, মাঝখানে হাইড্রোজেন, তার সঙ্গে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছে, তাই তো? কিন্তু এখানে আছে কি? নাইট্রোজেন। নাইট্রোজেনও নিজের দিকে টানছে, এটা নয় যে টানবে না। এখানে সালফারও টানছে, এখানে ফ্লুরিনও টানছে, এখানে আবার এই ফ্লুরিনও টানছে। কিন্তু এখানে দেখো এ কার সাথে বন্ধন করে আছে? প্রত্যেকে এই তিনটে অক্সিজেনের সাথে, এটা আবার ফ্লুরিনের সাথে, এদিকেও ফ্লুরিন এদিকেও ফ্লুরিন। ওকে, তাহলে এবার আমাদের জানতে হবে কার সবচাইতে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আমরা জানি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচাইতে বেশি, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার? সালফার। ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার এটা, বা তড়িৎ ঋণাত্মকতা যেটাকে বলে, তাই তো? তাহলে যদি ফ্লুরিনের সবচাইতে বেশি হয়, এ কী করবে? নিজের দিকে অনেক বেশি পরিমাণ আকর্ষণ করবে, যেহেতু এটা তীব্র তড়িৎ ঋণাত্মকতা যুক্ত একটা মৌল এবং আকারে অত্যন্ত ছোট, যার কারণে সে নিজের দিকে বেশি পরিমাণে টানবে এবং বন্ধন দৈর্ঘ্য কী হবে? হ্রাস পাবে। আরও একটা জিনিস তোমরা বলতে পারো যে যত বেশি এ কী করছে? নিজের দিকে যেহেতু বেশি ইলেকট্রনগুলোকে টানতে পারছে, যার ফলস্বরূপ এদের বন্ধন শক্তি কী হচ্ছে? সবচাইতে বেশি। আর যার বন্ধন শক্তি সবচাইতে বেশি তার বন্ধন দৈর্ঘ্য সবচাইতে কম, কারণ কাছাকাছি আছে বলেই তো এটা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আলটিমেটলি কথা হচ্ছে যেহেতু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এগুলোর মধ্যে এইটার মধ্যে অপশান এ এবং বি এটা হচ্ছেই না, কারণ এখানে নাইট্রোজেন আছে, সালফার আছে, এরা অত বেশি টানতে পারবে না, এদের ইলেকট্রোনেগেটিভিটি অত বেশি নয়। কিন্তু সি আর ডি এর মধ্যে ফ্লুরিন আছে, এটার মধ্যে ফ্লুরিন আছে, কিন্তু এর দুদিকেই ফ্লুরিন আছে আর এর একদিকে ফ্লুরিন আছে, তাই জন্য এর বন্ধন দৈর্ঘ্য সবচাইতে কম হবে। তাই আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান ডি। ঠিক আছে, তাহলে কি জানতে পারলাম? যার তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পাবে বন্ধন দৈর্ঘ্য তত হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71-এ যাই। 71 কি বলেছে চলো দেখি। বলেছে কোনটিতে তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী এবং হাইড্রোজেন বন্ধন আছে? 4 রকমের বন্ধনই প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, তো অপশান এ কি আছে চলো দেখিনি। জল। জলের স্ট্রাকচার তো আমরা সকলেই জানি, জল হচ্ছে একটা সমযোজী যৌগ, তাই তো? এবং এর স্ট্রাকচারের নামটা কি হয়? কৌণিক, তাই তো? কীভাবে হয় তা তো ডিটেলসে আমি বহুবার করিয়েছি, যারা পুরনো ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে এর মধ্যে কি বন্ধন বর্তমান? শুধুমাত্র সমযোজী বন্ধন বর্তমান। আর কিভাবে সেটাও আমরা সকলেই জানি, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে হয়। তাই জন্য অপশান এ তো ডেফিনেটলি হচ্ছে না। অপশান বিতে যাই। বলেছে CuSO4.5H2O। ঠিক আছে, এটাকে যদি আমি হিট দিই, এক্স্যাক্ট কত টেম্পারেচার আমার ঠিক মনে নেই, তবে তোমরা দেখবে -30 সামথিং হয়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখানে যদি আমি হিট দিই তাহলে জল বেরিয়ে যায়, এবং কত মোল জল বেরোয় বলো তো? 2 মোল। ঠিক আছে, 2 মোল জল বেরিয়ে যায়। ঠিক আছে, এবং এটাকে যখন আমি আবার হিট করি নিয়ারলি অ্যাবাউট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু তোমরা চেক করবে যে টেম্পারেচারগুলো ঠিক লিখেছে কিনা। তো
তো এটাকে যখনই আমরা হিট করি তখন কি হয়, আরও জল বেরিয়ে যায়, দিয়ে আমরা আরও 2 মোল জল বেরিয়ে যায়, দিয়ে আমরা কি পাই, CuSO4 ডট H2O। এবং এটাকে আমরা এগেইন হিট করি প্রায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, ঠিক আছে, দেন আরও 1 মোল জল বেরিয়ে যায়, দিয়ে আমরা পাই আলটিমেটলি CuSO4। এবং এগুলোর কালারও আছে, এটা হচ্ছে ডার্ক ব্লু কালার হয়, ডার্ক ব্লু, আর আই থিঙ্ক এটার হয় হচ্ছে ব্লু কালারও, তোমরা একটু দেখবে, আর এটার হয় হচ্ছে ব্লুইশ হোয়াইট, জল ছাড়া এগুলো এরকমই হয়, আর এটার হয় হোয়াইট, ঠিক আছে। এবার আমরা জানি কপার সালফেটকে আমরা যদি ক্যাটায়ন অ্যানায়নে ভাঙি কি পাবো, Cu2+ প্লাস SO4 2-। তাহলে এটা আয়নীয় বন্ধন তো হচ্ছে, আয়নীয় বন্ধন তো এর মধ্যে দেখা দিচ্ছে। এবার আমরা দেখব যে সমযোজী, অসমযোজী এবং হাইড্রোজেন বন্ধন হচ্ছে কিনা। সমযোজী তো ডেফিনেটলি হবে, কারণ এর মধ্যে জল ছিল, তাই তো। আর আমাদের এটার মধ্যে আছে কিনা সেটা জানতে চেয়েছে, তাহলে জল তো আছে, তার মানে সমযোজী বন্ধন ডেফিনেটলি প্রেজেন্ট থাকবে, সমযোজী বন্ধনও থাকবে, ঠিক আছে। আয়নীয় হলে, সমযোজী হলে, এবার অসমযোজী কি আছে সেটা আমরা দেখব। তাহলে আমি এটা একটু মুছছি, এখানটাতেই আঁকবো, আর এই আমাদের উত্তর তো হয়নি, তো অসুবিধাও নেই, ঠিক আছে। এটা আঁকছি আমি Cu2+, এর স্ট্রাকচারটা যেমন হয়, জলগুলো যদি ঘিরে দাঁড়ায় তাহলে কেমন হবে, অক্সিজেনের কি আছে, 2টো লোন পেয়ার আছে, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে জলের স্ট্রাকচার। সেম এইদিকেও তাই হবে, এইটা হচ্ছে জলের স্ট্রাকচার, ওকে। এবার আমি যদি এই দিক থেকেও জলটা ঘিরে দিই তাহলেও সেম হবে, ঠিক আছে। আবার এই দিক থেকেও যদি জলটা ঘিরে দিই তাহলেও সেম হবে। এবার এগুলো কি করে, একে ইলেকট্রন দেবে, এও ইলেকট্রন দেবে, এও ইলেকট্রন দেবে, দিয়ে অষ্টপূর্তি ঘটাবে, এও ইলেকট্রন দেবে, চারিদিক থেকে দিচ্ছে। তার মানে এই বন্ধনগুলো কি হচ্ছে, আলটিমেটলি অসমযোজী বন্ধন। মানে দেখতে কেমন হচ্ছে, এরকম হচ্ছে, তাই তো। সেগুলোকে আমরা কি বলি, অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন কি, কিভাবে হয়, ডিটেলসে তো আগে বলেইছি, তাই জন্য এখন আর বলছি না। তাহলে অসমযোজী বন্ধন তো আমরা দেখতে পেয়ে গেলাম। এবার হাইড্রোজেন বন্ডিং কি হচ্ছে, দেখো এখানে রয়েছে হাইড্রোজেন, তো এখানে যদি আমি আরও জল অ্যাড করে দিই তাহলেই তো হাইড্রোজেন বন্ডিং হয়ে যাবে, তাই না। OH, কারণ এখনও তো জল রয়েছে, বিক্রিয়াতে টোটাল 5টা জল ছিল, 1 2 3 4, এই 4টে আমি নিলাম। আচ্ছা, এটা তোমাদের একটু ঘিজি ঘিজি মনে হচ্ছে কি, তাহলে দাঁড়াও আমি একটা কালার দিয়ে এটাকে একটু সেপারেট করে দিই। এইটা হচ্ছে ওপরেরটার, ঠিক আছে, বোঝানোর জন্য প্রথমে দেখালাম যে কিভাবে হয়, ঠিক আছে। এবার তোমরা এই লোন পেয়ারগুলোও চাইলে দিয়ে দিতে পারো, এখানে একটা করে লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার ডোনেট করেছে, আর একটা তো রয়ে গেছে। তাহলে এবার কি হলো, এর অক্সিজেনের কি ছিল, 2টো লোন পেয়ার ছিল, তো এর সাথে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছে, এই হাইড্রোজেনের সাথেও হাইড্রোজেন বন্ডিং করেছে। এবার কি হবে, এখানে আমরা এটা একটু মুছছি, SO4টা আঁকবো। SO4টা এখনও 2- রয়েছে, সেটা আমাদের আঁকতে হবে। এই যে এখানে অক্সিজেন O-, SO4 2-। এবার এ কি করেছে, একে দিয়েছে, এও একে দিয়েছে, তার মানে এগুলোও কি অসমযোজী বন্ধন, জলেরগুলো সমযোজী বন্ধন, আর এখানের এগুলো কি হয়েছে, হাইড্রোজেন বন্ডিং। এই যে যেগুলো ডটের তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি হাইড্রোজেন বন্ডিং। তাহলে 4 রকমেরই বন্ধন কিন্তু এখানে প্রেজেন্ট। যেহেতু 4 রকমের বন্ধনই প্রেজেন্ট আমরা পেয়ে গেলাম এটার মধ্যে, তাই জন্য এগুলোকে কি বলবো, সমযোজী বন্ধন প্রেজেন্ট আছে, আয়নীয় বন্ধন প্রেজেন্ট আছে, অসমযোজী আছে, হাইড্রোজেন বন্ডিং আছে, সব রকমই প্রেজেন্ট আছে। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ঠিক আছে। এবার বাকিগুলো কেন হলো না সেটাও দেখে নিই। তো এটা মুছছি, তোমরা একটু পজ করে লিখে নিও, ঠিক আছে। নেক্সট পরবর্তী অপশানে যাচ্ছি, অপশান সি বলেছে NH4Cl। NH4Cl এর মধ্যে 3টে বন্ধন দেখা যায়, কিভাবে হয় ডিটেলসে আমার আঁকা আছে, ঠিক আছে, ডিটেলসে এক্সপ্লেন করা আছে।
ঠিক আছে, এটা তোমরা দেখতে পাবে কোয়েশ্চেন নাম্বারও আমি বলে দিচ্ছি এই চ্যাপ্টারেরই কোয়েশ্চেন নাম্বার কততে। সমযোজী অসমযোজী বন্ধন যে পার্টটা ছিল সেখানে এই কোয়েশ্চেনটা বহুবার ছিল। আমি তোমাদেরকে পেজ নাম্বারটা কোয়েশ্চেন নাম্বারটা বলে দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 26 এই চ্যাপ্টারেরই। ঠিক আছে, 26-এ এটা এক্সপ্লেন করা আছে, যেটার মধ্যে 3 ধরনের বন্ধন দেখা যায়, সমযোজী অসমযোজী এবং তড়িৎযোজী। ঠিক আছে, বা আয়নীয় বন্ধন। অপশান ডি বলেছে, তো এটা তো হলো না, H3PO3। H3PO3 স্ট্রাকচারটাও তোমরা পরবর্তীতে ডেফিনেটলি পড়বে। ঠিক আছে, এরকম স্ট্রাকচার হয় এর, এটা হচ্ছে H3PO3 স্ট্রাকচার, যেটা সমযোজী যৌগ। দেখে আশা করি বুঝতেও পারছো যেটা সমযোজী যৌগ, তাই আমাদের ডিও কিন্তু উত্তর হলো না। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 72। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 72 কি বলেছে। বলেছে একটি জলের অণু সর্বাধিক যতগুলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। হাইড্রোজেন বন্ধন কি সেটা তোমাদেরকে বললাম, যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্টগুলো আছে মেইনলি সেগুলোই করে, বাট ওগুলো ছাড়াও যে কেউ করবে না এমন ব্যাপার নয়, বাট মেইনলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলোই বেশি করে, মানে যারা স্ট্রং ইলেকট্রোনেগেটিভিটি আছে এমন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 72-এ হাইড্রোজেন বন্ডিং জলের, তো জলের স্ট্রাকচারটা আগে আমরা আঁকি। এই তো জলের স্ট্রাকচার, দুটো লোন পেয়ার আছে। এবার আমি একটা লোন পেয়ার হাঁটিয়ে দিই, দিয়ে এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। ঠিক আছে, এটা একটা হলো। আবার এই লোন পেয়ারটা আমি হাঁটিয়ে দিয়ে আবার এখানে একটা হাইড্রোজেন বন্ডিং করে দিচ্ছি। ও সরি, করব হাইড্রোজেনের সাথে করে দিয়েছি অক্সিজেনের সাথে। ঠিক আছে, নেক্সট এখানেও আমি একটা হাইড্রোজেন বন্ডিং করতে পারি, যতগুলো পসিবল ততগুলো আমাদের করতে হবে। তার মানে টোটাল কটা পসিবল হচ্ছে? 4টে পসিবল হচ্ছে। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বন্ডিং ইলেকট্রোনেগেটিভিটির থ্রু। হাইড্রোজেন বন্ডিং জিনিসটা কি, যে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি কোনো ইলেকট্রোপজিটিভ, সবচাইতে বেশি ইলেকট্রোনেগেটিভিটি যাদের মেনলি ফ্লুরিন, অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন বা ক্লোরিন, এরা যদি খুব কাছাকাছি আসে তাহলে এদের মধ্যে মিনিমাম একটা আকর্ষণ বল অনুভব হয়, যেটাকে আমরা কি বলি, হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট তাহলে আমাদের জলের টোটাল কটা হলো, 1টা 2টো 3টে 4টে, তাহলে উত্তর আমাদের কি হবে 4, মানে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর।